গান গান এরকম একটা জিনিস যেটা আমাদের সঙ্গে যদি সব সময় থাকে তাহলে আমাদের মন খারাপ হোক বা মন ভালো করা, কিংবা হয়তো কোথাও একটা জার্নিতে বেরিয়ে গেছি বা হয়তো একাই নিজের সঙ্গে নিজে রয়েছি, সেই সময়ের একমাত্র সঙ্গী বোধহয় আমাদের গান থাকে, যে আমাদের কখনো কষ্ট দেয় না। আর আজকে আমার সঙ্গে এমনই একজন রয়েছেন যে আমার প্রচণ্ড পছন্দের একজন সিঙ্গার, গায়ক স্নিগ্ধজিৎ। কেমন আছো আগে বলো। নমস্কার, আমি খুব ভালো আছি। আই হোপ যে যত যত ভিউয়ার্স যারা দেখছেন তারা সবাই খুব ভালো আছে। আর সিরিয়াসলি ইট রিয়েলি মিনস আ লট। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আর এই শোটাতে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর রেডিও নিউটাউন যেই শো এর জন্য আজকে তোমার আসা, আমার শো বিকেল 4 থেকে 6টা কফি হাউস হয়, সেখানেই আজকে আমার গেস্ট স্নিগ্ধজিৎ। কফি হাউস মানে আমি একদম কফির সাথে অ্যাডিক্টেড একটা ছেলে, যাই হোক। আর তো রেডিও নিউটাউনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আজকে ইন্টারভিউ শুরু একদম আগে থেকে আমি শুনছি স্নিগ্ধজিৎ খুব একটু টেন্সড আছে, একটু গুনগুন করে গান গাইছে, কারণ সামনে গান রিলিজ। তো তোর এই যে প্রেমের বৃষ্টির একটা মরশুমে তুমি একটা গান আনতে যাচ্ছ স্নিগ্ধজিৎ দা, তো এটার প্রিপারেশনটা কবে থেকে শুরু করেছিলে? প্রিপারেশন সেরকম কোনো এক্স্যাক্ট প্ল্যানিং করে শুরু হয়নি। কারণ খুব একটা প্ল্যানিং করলে কাজ ঠিকঠাকভাবে মাথায় টেনশন থাকে। তো আমরা গো উইথ দ্য ফ্লো এরকম একটা অ্যাটিটিউড নিয়ে গেছিলাম শ্যুট করতে, গানটা বানানো সেইভাবে। আর তখন প্রচণ্ড গরম ছিল কলকাতায়। তো সেই গরমের কথা গরম, আশা করি তোমার গানটা রিলিজের পর না, আমি সেটা জানি না, কিন্তু গরম যখন প্রচণ্ড ছিল তখনই এই গানটার কথা মাথায় আসে যে একটা এরকম গান বানাবো যে গানটা সবাইকে খুব শান্তি দেবে। তো সেই গানটার নাম তোর প্রেমের বৃষ্টিতে, যেটা 3টে ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। প্রথমটা বাংলা, তারপর যথাক্রমে হিন্দি এবং ভোজপুরি। তো গানটা হলো কামিং 22 জুন, 22 জুন গানটা রিলিজ করছে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। তো আমি আমরা ফুল টিম প্রচণ্ড যা এক্সাইটমেন্ট থাকে একটা। তো আমরা এক্সাইটেড এই জন্যই যে গানটা কতক্ষণে মানুষের সামনে অন এয়ার হবে এবং মানুষেরা শুনে ফিডব্যাক জানাবে। তো আজকে অলরেডি একটা ছোট্ট এটা একটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। আজকে সকালবেলা একটু মেঘলা ওয়েদার ছিল, দেন প্রচণ্ড রোদ উঠে গেল, খুব গরম। তো যেটা কলকাতার ওয়েদার বিগত দিন ধরে। তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জাস্ট হালকা একটা টিজার যে 22 জুন আসছে এই গানটা, তো আমার সঙ্গে সঙ্গে দেখলাম ওয়েদার চেঞ্জ হয়ে গেল, বৃষ্টি হচ্ছে বাইরে। তো এটা পজিটিভ যাই হোক ফিডব্যাক। তো আই হোপ আমরা ফুল টিম খুব আশা করছি যে গানটা সবার খুব ভালো লাগবে। আর গানটা সবার জন্য বানানো, কোনো পার্টিকুলার কোনো অডিয়েন্স বেসকে তৈরি করে বানানো না, গানটা সবাই শুনতে পারে। তো দেখা যায় গানটার কম্পোজিশন এবং যাই হোক গেয়েছি আমি আর কি। আর যাই হোক বলবো কথা। এই গানের শুটিংটা আমরা দেখেছি কালিম্পং এর সাইটে হয়েছে, তোমার মনে হয় খুব পছন্দের একটা জায়গা, লোকেশনটা তো দুর্দান্ত, সিলেকশনটা কিভাবে করেছো? আমি নিজে নর্থ বেঙ্গলের ছেলে, তো ওই জায়গাগুলো আমার নিজের জায়গা, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, যাই বলো আর কি, ওইখানকার যত অফবিট প্লেস আছে, তো জায়গাগুলো আমার খুব নিজের আর খুব টানে আমাকে। তো আমি প্রথমেই ভেবেছিলাম যে এরকম একটা গান যদি আসে যেটার প্রপার শ্যুট ওখানে ওইভাবে করতে পারি, কারণ এর আগে তো কোনোদিন নিজের জন্য এইভাবে শ্যুট করা হয়নি। তো এখন নিজের জন্য কাজগুলো করছি, তো নাইস এক্সপিরিয়েন্স। এই যে বলে নিজের জন্য এখন কাজ করা শুরু করেছো, আমরা তো তোমার রিয়ালিটি শো থেকে আমরা চেনা শুরু করেছি, কিন্তু তার আগে তো এই নয় যে স্নিগ্ধজিৎ বলে কেউ ছিল না, অবশ্যই ছিল, তার মধ্যেও গান তো অবশ্যই ছিল। তো সেই সময় থেকে যখন নিজের কম্পোজিশন তৈরি করতে, লিখতে যেই সময়, তো সেইখানকার কোনো গান কি এখন আমরা শুনতে পাবো আগামী দিনে, যেগুলো তখন তো রিলিজ হয়নি, এখন হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে কম্পোজিশন করব এটা আমি কোনোদিন ভাবিনি। একটা যারা মিউজিশিয়ান, যারা আর্টিস্ট, যারা মিউজিক নিয়ে সবসময় থাকে ভাবে, আমার মনে হয় তারা সবাই কম্পোজার। ঠিক আছে, সবার মাথায় কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে কম্পোজিশন আসে, নতুন গান মাথায় আসে, একটা সুর মাথায় আসলো, সে 4 লাইন আসুক, 2 লাইন আসুক, বা একটা পুরো স্ট্যান্ডে আসুক, আসে। তো হয়তো কোনো গান সবার সামনে আসে, কোনো গান আসে না, বা গান তৈরি হয় না, বা কেউ এটা নিয়ে ভাবে না, কেউ পার্টিকুলার একটা জিনিস নিয়ে কনসেন্ট্রেট করে। তো আমি সবসময় সিঙ্গিং নিয়ে কনসেন্ট্রেট করেছি, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে হ্যাঁ, আমার মাথায় তো কম্পোজিশন আসে, তো আমি নিজের জন্য বানাই কম্পোজিশন। আমি হয়তো সবার রেসপন্সিবিলিটি না নিলাম, কারণ একটা গান কারোর জন্য যখন তুমি বানাচ্ছ তখন রেসপন্সিবিলিটি ইজ লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড, ওই দায়িত্বটা আলাদা রকম। আর দায়িত্ব যখন তুমি নেবে তখন তো তোমাকে ফুলফিল করতেই হবে। তো আমি ওই দায়িত্বটা নেওয়ার জন্য আমি এখনো কেপেবল না, আমি একদমই কেপেবল না। আমি প্রচন্ড মনে করে, আমরা সেটা মনে করি না, কিন্তু আমি তো নিজের জন্য বানাতেই পারি। তো নিজের জন্যই বানাচ্ছি, যেখানে কেউ কিছু বলার নেই আমাকে যে এটা তুই এরকম কেন বানিয়েছিস, এরকম কেন বানিয়েছিস। তো আমি সবার কথা মাথায় রেখে, যেটা সবার খুব সুইট অ্যান্ড সিম্পল লাগে,
যেটা সবাই অ্যাকসেপ্ট করে, এরকম কথা মাথায় রেখে কম্পোজিশন করছি এখন। এবং আগেও কিছু করেছিলাম যেগুলো গান তখন আসেনি, কিন্তু এখন অবভিয়াসলি আসবে। বাহ, তাহলে তো আমরা আরো অনেক নতুন চমকের জন্য ওয়েট করে আছি, সেটা বলতেই পারি। তো স্নিগ্ধজিৎ, এখন তো সামনে রিলিজ, সেটা নিয়ে আমরা আরও কথা বলবো, কিন্তু তোমার যদি একটু শুরুর জার্নিটা আমরা দেখি, তুমি দুটো রিয়ালিটি শোই পার্টিসিপেট করেছিলে, বাংলা এবং হিন্দি। তো সব থেকে বেশি মেমোরেবল জার্নি কোনটা, বা কোনটার থেকে একটু বেশি এক্সপিরিয়েন্স হয়েছিল, শিখেছিলে কোনটার থেকে? দেখো, আমি মানুষের শেখার কোনো পার্টিকুলার টাইম বা বয়স তো হয় না, এবং সেটা চলতেই থাকে, এটা একটা প্রসেস। তো আমি যখন থেকে শুরু করেছিলাম তখন থেকেই, যেমন আমার বাবা আমার ফার্স্ট ইন্সপিরেশন আমার গানে। আমার বাবার গান শুনে, হ্যাঁ বাবা যে আমাকে ধরে শিখিয়েছে এটা না, কিন্তু বাবার গান শুনে আমি ইন্সপায়ার হয়েছি যে এই মানুষটা এইভাবে গায় কী করে। তো বাবার হাত ধরেই আমি সমস্ত শিল্পীদের সাথে পরিচিত হয়েছি, কারণ একটা বাড়িতে গানের পরিবেশ থাকে না, যে বাবা পিসি কাকু সবাই গান করছে। তো তুমি তখন ওই ব্যাপারটাতে গেট ইন টু মানে দিস আর কি, যে তুমি ওই ব্যাপারটাতে ঢুকতে শুরু করো আস্তে আস্তে। যে দেন আমি জানতে শুরু করি এত লেজেন্ডারি আর্টিস্ট সব, কিশোর কুমার, দ্য লেজেন্ড কিশোর কুমার, রফি সাহাব, দেন আমাদের জেনারেশনের যিনি আইডল সোনু নিগমজি। তো এক্স্যাক্টলি এখন এই জেনারেশন আমরা অবভিয়াসলি তো সবার থেকে কিছু না কিছু শিখতে 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 তুমি আস্তে আস্তে একটা মানুষ গ্রো করে আর কি। দেন আমি বম্বেতে একটা রিয়েলিটি শোতে চান্স পাই, দ্য ভয়েস ইন্ডিয়া নামে। তো সেখানে যে গ্রুমিং প্রসেসটা ছিল, সেটা তো একটা ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রামের ছেলের জন্য অনেকটা নতুন একটা ব্যাপার ছিল। তো ইট ওয়াজ লাইক মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি অনেক কিছু শিখেছি ওখান থেকে। মানে কেমন যে আমি টিম শানে ছিলাম, শানদা, দেন অন্য টিমের মিকা সিং, মানে আমাদের সবার প্রিয় মিকা সিং, তারপরে আমাদের সবার প্রিয় সুনিধি ম্যাম, সবাই, দেন হিমেশ রেশমিয়া স্যার, সবাই ধরে ধরে শিখিয়েছে যে এইভাবে এক্স্যাক্টলি সামনে থেকে এক্সপিরিয়েন্স করেছি। দেন আমি জি বাংলা সারেগামাপা, তো ও মাই গড, জি বাংলা সারেগামাপা আমি কি বলবো, মানে ভগবান। মানে জি বাংলা সারেগামাপাতে আসার পর আমি দেখেছি রীতিমতো যে একটা মানুষের মতামত রাতারাতি চেঞ্জ হয়ে যায়। মানে তোমার মতামতের গুরুত্ব, আগের দিন তোমার মতামতের কোনো গুরুত্ব ছিল না, কিন্তু জি বাংলা সারেগামাপা প্রথম এপিসোডটা টেলিকাস্ট হওয়ার পর আমি দেখলাম যে আমার মতামতের গুরুত্ব দিতে শুরু করেছে লোকে, যারা দিত না। তো কি বলবো, জি বাংলা সারেগামাপা 1 বছর ওই প্রসেসটা আমি, মানে ওটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, যে ওখান থেকে যা শিখেছি। রথিজিৎ দা আমাদের এক্স্যাক্টলি টার্নিং, রথিজিৎ দা গ্রুমার, সৌমেন দা, অয়ন স্যার, দেন ফুল টিম, আমাদের ডিরেক্টর স্যার অভিজিৎ স্যার, অভিজিৎ সেন। ও মাই গড, এই মানুষটা হলো আমাদের বাবার মতো। এই মানুষটা আমাদেরকে না ওইভাবে ধরে ধরে গাইড করেছে, এটা করবি, এটা করবি না। গ্রুমাররা, ফুল টিম, একটা ফ্যামিলি হয়ে গেছি। দেন আমি জি টিভি সারেগামাপা বম্বেতে যাই। জি বাংলা সারেগামাপার পর যখন জি টিভি সারেগামাপাতে যাই, তখন সবার এক্সপেকটেশন ওয়াজ যে হ্যাঁ একটা কিছু তো ভালো, তোমার কাঁধে রেসপন্সিবিলিটি থাকে না অনেকটা। এ তো হ্যাঁ, যে তুমি একটা মাঝপথ থেকে বেরিয়ে আসতে পারবে না, তোমাকে হয় একটা নিজের বেস্ট দিতে হবে যাতে তুমি লাস্ট পর্যন্ত টিকে থাকো। জি বাংলা সারেগামাপাতে আমার মোটো ওয়াজ সেম, যে আমাকে একদম আমি লাস্ট দিন অবধি এক্সপিরিয়েন্স করতে চাই যে এটা কি প্রসেস, এটা কি হচ্ছে লাইফে। এক্স্যাক্টলি, তো আমি বলেছিলাম যে আমি সমস্ত কোরাস সব কিছুতে আমি পার্টিসিপেট করতে চাই, যাতে আমি পুরো লাইফ চেরিশ করতে পারি। দেন আমি জি টিভি সারেগামাপাতে যাই, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় সবাই। এবং কেউ এটাও বলেছিল যে আরে ও তো জি বাংলা সারেগামাপা রানার আপ ছিল, ও চান্স পেয়ে গেছে এইভাবে করে। না, একদমই না। জি টিভি সারেগামাপা, যেটা হিন্দি সারেগামাপা, ওটা আমার লাইফের একটা বিটার এক্সপিরিয়েন্স ছিল। যে আমি ভেবেছিলাম যে হয়তো আমি অনেক ভালো মানে একটা টিম পাবো যারা আমাকে সাপোর্ট করবে, আমার ব্যাপারটাকে বুঝবে, যে একটা মানুষের লাইফে তো স্ট্রাগল থাকে, কম বেশি সবার লাইফে স্ট্রাগল থাকে, আমার লাইফেও ছিল। আমার স্ট্রাগলটাকে ফিল করবে যে না ও হার্ডওয়ার্ক করছে, কিছু একটা ভালো করার চেষ্টা করছে, কিন্তু সেটা হয়নি, আমি কোনো সাপোর্ট পাইনি। জি টিভি সারেগামাপা যখন 4 মাস মতো রানিং, তখন আমাকে ফুল টিম আস্তে আস্তে সাপোর্ট করতে শুরু করে। কিন্তু প্রোডাকশন টিম, সাউন্ড টিম, দেন আমাদের গ্রুমার টিম, ওনারা আমাকে প্রচুর সাপোর্ট করে যে না ও চেষ্টা করছে ভালো কিছু করার। কারণ মানে আমি ভাবছিলাম যে না আমি তো ছেড়ে যেতে পারি না, আমি তো কুইট করতে পারবো না, কারণ যে মেন্টাল প্রেশার আমার মাথার উপর ছিল, আর তার মধ্যে ওইখানে গিয়ে ওরকম একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমি তো সত্যি খুব কঠিন ছিল। আমি অনেস্টলি স্পিকিং, আমি সবার সামনে বলছি একটা কথা, এখানে কোনো আমার ফেক বলার অধিকার নেই, যে
প্রচণ্ড স্ট্রাগল একটা পিরিয়ড গেছে যে আমি ওরকম মাই গড এটা কী হচ্ছে, আমি কেন আসলাম এখানে, মানে এরকম মেন্টাল প্রেশার, মানে কি বলো গান গাইতে গেলে মেন্টাল প্রেশার, কিন্তু আমাকে ওভারকাম করতে হয়েছে সিচুয়েশন যে আমার ওয়াইফ, আমার মা বাবা, তখন আমার মা মানে আছে আর কি, মা তখন তো সবাই আচ্ছা আমার ছেলে আমার নিজের মানুষ, আমার কাছের মানুষ ওখানে গেছে, ও কিছু একটা ভালো করে ফিরবে। তো যাই হোক আমি ফাইনালিস্ট ছিলাম, ওই প্রসেসটা ওয়াজ অ্যামেজিং, মানে আমাকে লাইফ, আমাকে সিচুয়েশন আমাকে আরও অনেক পরিণত করে দিয়েছে যে লাইফে আরও অনেক হার্ডেলস আসবে, আরও অনেক স্ট্রাগল করতে হবে, তুমি যত অ্যাচিভ করতে শুরু করো না তখন তত তোমার রেসপন্সিবিলিটি, তোমার স্ট্রাগল, তোমার সব কিছু অনেকটা বেড়ে যায়। কারণ অ্যাচিভমেন্ট পাওয়া হয়তো খুব সোজা, কিন্তু ওটাকে ধরে রাখা তার থেকে অনেক বেশি টাফ। তো জি টিভি সারেগামাপার কথা এতবার করে কেন বলছি, যে ওইটাই আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট বলতে পারো, যে আমি যে মানুষটাকে আমি ইন্সপিরেশন, আমি কারোর ফ্যান না প্রথম থেকে, যে আমি তোমার অনেক বড় ফ্যান, এটা আমি কোনোদিন কাউকে বলিনি, হয়তো ছোটোবেলায় ইমোশনালি বলতাম, কিন্তু একটা স্টেজের পর তো মানুষের লাইফে ফিলোসফি চেঞ্জ হয়, মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়, পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়। তো একটা সময় আসার পর থেকে আমার লাইফে এটা ছিল না যে আমি কারোর অনেক বড় ফ্যান, আমার তখন রিয়েলাইজেশন হয়েছিল যে আমার লাইফে এমন কিছু মানুষ আছে যারা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করে। এক তো সেই বললাম যাদের নামগুলো, তো লেজেন্ড কিশোর কুমার, রফি সাহাব, সোনু নিগমজি, দেন অরিজিৎ, মাই গড। তো যাই হোক, তো কি বলবো, এই মানুষগুলো আমাকে ইন্সপায়ার করেছে। দেন যার কথা না বললে না ভুল হবে, আমার অপরাধ হবে, বিশাল দাদদানি স্যার, বিশাল শেখর জুটির বিশাল দাদদানি স্যার। আমি ওই মানুষটাকে রীতিমতো ফলো করেছি, মানে উনি কীভাবে পারফর্ম করেন, উনি কীভাবে গান, মানে ওনার অ্যাপ্রোচ, ওনার অ্যাটিটিউড, আমি ফলো করেছি সবসময় মানুষটাকে। ওই মানুষটা আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছে। এবং জি টিভি সারেগামাপাতে আমার যাওয়ার দুটো রিজন ছিল, যে এক তো বিশাল দাদদানির সামনে আমি পারফর্ম করব, ওই মানুষটা আমাকে পারফর্ম করতে দেখবে, আমি হয় প্রথম রাউন্ডেই বাদ হয়ে যাই, নাহলে আমি শেষ পর্যন্ত থাকি, কিন্তু ওই মানুষটা আমাকে উইটনেস করতে পারবে, আমি অনেক কিছু শিখতে পারবো। আর হলো 30 জন জুরি, যে আমি এই মানুষগুলোর সাথে পরিচিত হব। তো আমি কিছু ভাবিনি, এক্সপেক্ট করিনি, আমি চেয়েছিলাম পারফর্ম করতে, কিন্তু আফটার পারফরমেন্স, মানে ডিউরিং পারফরমেন্স উনি যেভাবে এসে আমাকে মেডেল পরিয়ে দিলেন, আর আফটার পারফরমেন্স উনি আমাকে যেভাবে প্লেব্যাকের অফার করলেন, ওটা ওয়াজ লাইক, তুমি আমার এক্সপ্রেশন দেখলে বুঝবে এই ছেলেটা পাগল হয়ে গেছে ওই সময়টা। তো যে এটা কি মানে, এবং একটা দেখো, আমি বলছি না আমি গ্রামের ছেলে, খুব কষ্ট করেছি, ওই হাবিজাবি ওই ঢং করে লাভ নেই, কিন্তু যেটা ফ্যাক্ট, যে একটা গ্রামের ছেলে বা মেয়ে, বা যারা মফস্বল থেকে উঠে আসে, রুরাল এরিয়া থেকে উঠে আসে, ওখানে তো কোনো সুযোগ সুবিধা আমাদের কলকাতার মতো বা বম্বের মতো এরকম তো সুযোগ সুবিধা নেই মিউজিক্যালি, বা যে কোনো দিক থেকেই বলো। তো সেই ছেলে বা মেয়েটার জন্য ওই মুমেন্টটা যে কতটা ইমোশনাল, কতটা, মানে আমি বেশি বলে ইমোশনাল হয়ে যাবো এখন আর কি। যাই হোক, তো মাই গড, যখন ওই কথাটা শুনি না, যে मैं आपके साथ बहुत जल्दी काम करना चाहता हूँ, আমি না ওয়াজ লাইক, যে এটা কি হচ্ছে, এটা কি। আর সবচেয়ে বড় কথা, জি টিভি ওটাকে টেলিকাস্ট করে দিয়েছিল, যে বিশাল দাদদানি রিয়েলিটি শোতে জাজ পার্টিসিপেন্ট, এইভাবে ওরা ট্যাগলাইনগুলো করে না, যাতে সবাই তো আই ক্যাচিং হয়। আমি বলছি ভগবান এটা কি হচ্ছে, কেন টেলিকাস্ট করলো, কারণ এরকম রিয়েলিটি শোতে অনেক কমিটমেন্ট হয়েছে কিন্তু হয়নি। কিন্তু আমার মাথার মধ্যে এই নেগেটিভ থটটাও ছিল, আবার পজিটিভ থটটা এটাও ছিল, যে বিশাল শেখর এই জুটিটা সেই জুটিটাই যে কামাল খানকে ডার্টি পিকচারে ইশক সুফিয়ানা গানটা গাইয়েছিল, কমিটমেন্ট করে গাইয়েছিল। তাহলে ঠিক আছে, এক্সপেকটেশন নেই, কিন্তু হয়তো আমি যদি হার্ডওয়ার্ক করি তো হবে। তো যাই হোক, যেদিন ফিনালে হয়ে গেল, ওনার থেকে কল আসে, মানে বিশাল দাদানি স্যারের থেকে কল আসে, যে আজা রেকর্ড করতে। আমি রেকর্ডিং করতে যাই, আমি জানিও না যে কোন সিনেমার গান, কি গান, কার জন্য গাইছি। আফটার রেকর্ডিং সব জানতে পারি, উনি আমাকে বলেন কি, থোড়া রুক যা 5 মিনিট, मैं ঋত্বিক को भेजता हूँ। আমি কতটা বোকা, আমি স্যার কোন ঋত্বিক। আর যাই হোক, তো আমি খুব গালিগালি শুনেছিলাম, ঋত্বিক রোশন, কারণ সেই সময়টা তুমি একটা স্বপ্নের জগতে ছিলে, জাস্ট কিছু করার নেই সেটা। তো দেন আই গট গুজবাম্পস, মাই গড, ঋত্বিক রোশন, বিক্রম বেদে কি হচ্ছে এসব। যাই হোক, তারপরে গানটা রিলিজ হয়, আর তখন আমার বাড়িতে মায়ের শরীর খারাপ, একটা খুব বাজে মাহল বাড়িতে, সবাই টেনসড, ট্রিটমেন্ট চলছে, তার মধ্যে তো আমি ওয়াইফকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম, যে এটা কি হলো, মাই গড, মানে গান রিলিজ হয়ে গেল।
তো তারপরে অনেক আমি আমি সবার কাছে আমি ইচ অ্যান্ড এভরি মুভমেন্টের জন্য লাইফের চিরকৃতজ্ঞ, মানে আমার লাইফের কাছে, আমার মিউজিকের কাছে, এবং সেই প্রত্যেকটা মানুষের কাছে যারা আমাকে আশীর্বাদ করেছে, ভালোবাসা দিয়েছে, আমাকে জায়গা দিয়েছে। হ্যাঁ, কারণ মানে কি বলবো, হয়তো অনেক কেউ জায়গা পায় না, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো, কিন্তু আমি ফরচুনেট যে আমি জায়গা পেয়েছি, এবং আমি চেষ্টা করছি আমি যেন সেই জায়গাটার সম্পূর্ণ রকমভাবে সেই জায়গাটার মান রাখতে পারি। ব্যাস, সবার আশীর্বাদ ভালোবাসা কাম্য, আর চেষ্টা করে যাচ্ছি। তো সেই গানটার একটা ছোট্ট ঝলক যদি সেই গানটা দিয়ে শেষ করবো। আচ্ছা, ওকে, বেশ, ওকে ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। তাহলে এরপরেও কিন্তু তোমার জার্নি থামেনি, মানে একটার পর একটা তুমি আমাদের চমক দিয়ে গেছো। দেন আমি আস্তে 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 অপরচুনিটি পেতে শুরু করি। যেমন জি মিউজিক থেকে আমার কল আসে, জি মিউজিক থেকে যে কলটা আসে, বরেণ্য সাহা এই মানুষটা আমার লাইফে একটা আরেকটা টার্নিং পয়েন্ট, একটা মাইলস্টোন বলতে পারো। যে আমাকে অ্যাপ্রোচ করে যে স্নিগ্ধ তোমার সাথে এরকম একটা কাজ করতে চাই, আমি বললাম যে হ্যাঁ দাদা অবশ্যই। তো আমি যাই, তো মন আমার কেমন কেমন করে গানটা তৈরি হয়, যে রিক্রিয়েশন আমি প্রথম এক্সপিরিয়েন্স করি যে একটা ফোক গানকে এভাবে রিপ্রাইজ করা যায়। তো গানটা শুনি, খুব ভালো লাগে, বরেণ্য তার গলাতেই ছিল গানটা, এখন আমার কাছে গানটা আছে। তো আমি বললাম যে বাহ, খুব সুন্দর একটা ব্যাপার, আমি এটাকে কতটা জাস্টিস করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করবো। তো স্টুডিওতে যাই, একটা দারুণ সেশন হয়, বরেণ্যদের সাথে প্রথম আলাপ, প্রথম কাজ, কারণ কিছু না ভেবেই তো বানানো, কিছু না ভেবেই গাওয়া। গানটা এসছে ফাইনালি আমার কাছে, যে গানটা শুনে দেখো স্নিগ্ধ কেমন লাগছে, বাহ ঠিক লাগছে, বেশ ভালোই, অতটা ইয়ে নেই। কিন্তু আস্তে 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 ওই গানটা যে মানুষের মনে এতটা জায়গা করে নেবে, সিরিয়াসলি মানে আমি তোমাদের সবার কাছে চিরকৃতজ্ঞ যে মন আমার কেমন কেমন করে গানটাকে, যে গানটাকে আমি ছোটবেলা থেকে শুনে আসছি, কে শোনেনি গানটা, বলো না, আমার বাপ দাদা কাকা সবাই শুনেছে। এবং মন আমার কেমন কেমন করে একটা এমন গান যেটা আমরা সমবেত সঙ্গীত, আমরা ছোটবেলা থেকে কোনো স্কুল কলেজ বা ক্লাবের পাড়ার অনুষ্ঠান আমরা এই গানটা গেয়ে এসেছি, সেই গানটা। এবং তুমি বিশ্বাস করো, আমি এতদিন ধরে প্রোগ্রাম করছি, স্টেজ প্রোগ্রাম করছি, আমাকে অনেক জায়গায় রিকোয়েস্ট করেছে, আমি কোনোদিন গানটা গাইতে গাওয়ার সুযোগ হয়নি, গানটা গাইতে পারিনি, গাইনি, আরে এখন আবার এই গানটা দূর, এরকম একটা ব্যাপার। কিন্তু সেই গানটা যখন ফাইনালি আমি এসে রিক্রিয়েট ভার্সনটা গাওয়ার সুযোগ পেলাম, গানটা যে এইভাবে মানুষকে নাড়া দেবে, এটা এখন তো বোধহয় এরকম হয়ে গেছে, গানটা না গেলে হ্যাঁ এক্স্যাক্টলি। এবং এই গানটার সময় অডিয়েন্সের রিয়াকশন বা সবার মধ্যে যে একটা ইমোশনাল ব্যাপার থাকে, প্রচুর আশীর্বাদ ভালোবাসা পেয়েছি, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ এই গানটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো এই গানটা একটু এখন শুনি। হ্যাঁ, হতেই পারে। বহুদিন তোর দেখা নাই মনের দরিয়ায়, কতদিন থাকবি দূরে ঘরে ফিরে আয়, বহুদিন তোর দেখা নাই মনের দরিয়ায়, কতদিন থাকবি দূরে ঘরে ফিরে আয়, ও মন ঘরে ফিরে আয়, কোনো মিথ্যে বাহানায়, তোর নামে গান বেঁধেছি যতনে মায়ায়, পীড়িত করিয়ায় প্রেমের লোহমায়, তোর নামে গান বেঁধেছি যতনে মায়ায়, দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে, দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে, তরহাল শক্ত হাতে ধরহাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, ধরহাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে, মন আমার কেমন কেমন করে ও বধূরে, মন আমার কেমন কেমন করে ও বধূরে, মন আমার কেমন কেমন করে ও বধূরে, মন আমার কেমন কেমন করে। থ্যাংক ইউ, সরি ফর দ্য লিরিক্স মিস্টেক, আমি লিরিক্সগুলো ভুলে গেছি পুরো। মানে এইরকম একটা গান যখন শোনালেই স্নিগ্ধদা, আর নিজের জানির কথা বলছিলে এতক্ষণ, যেই মানুষটাকে না বললেই নয়, তুমি প্রচুর মানুষের নাম নিয়েছো, অথচ একটা মানুষেরই নাম নাওনি, সেটা খুব অন্যায় হয়েছে। অদিতিদির নামটা তুমি নাওনি, আমার মনে হয় গানের শুরুর জার্নি থেকেই তোমার সঙ্গে ছিল। আর অদ্ভুতভাবে আমরা জানি ফেব্রুয়ারি মাসটা ক্যালেন্ডারে হিসেবে ধরা হয় প্রেমের মাস, কিন্তু তোমার সোশ্যাল মিডিয়া সাইটে যদি চোখ রাখি তাহলে দেখা যাবে ফটো ডে রয়েছে, প্রপোজ ডে রয়েছে,
ডেগুলো চেঞ্জ হচ্ছে এবং রিপ্লাই ডে রয়েছে, ঠিক আছে? এই ডেগুলো কিন্তু আমরা পালন করি না, যেটা তুমি সেলিব্রেট করো। হ্যাঁ, এটা আমরা সেলিব্রেট করি অ্যাকচুয়ালি 15 জুন 2008, মানে 2008-এ 15 জুন আমি ওকে প্রপোজ করেছিলাম, যে কিছুদিন আগে গিয়েছে। দেন 17 জুন ও আমাকে হ্যাঁ বলে। 16 জুনটা যে কি কেটেছিল আমার লাইফে আমি তোমাকে বলে ডিসক্রাইব করতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না ওটাকে। যাই হোক, কোনো ফোন নেই, মেসেজ নেই, ফোন রিপ্লাই করছে না, মেসেজ রিপ্লাই করছে না। ছিল নাকি ফাইনাল রেজাল্ট যখন জিটিভি সারেগামার রেজাল্ট আউট, সেটার না সেটা কঠিন ছিল, ওটা কঠিন ছিল, মানে যেটা আমার মানে কারণ সিরিয়াসলি বলছি, দেখো আমাদের আর বলে নি, আচ্ছা 17 জুন রিপ্লাই দেয় ও, 21শে জুন ওর বার্থডে, ওয়ার্ল্ড মিউজিক ডে। তো আমার লাইফে যখন থেকে মিউজিক ঠিকঠাকভাবে মানে বুঝি যে এটা একটা মানে মানে অন্যরকম জিনিস, মিউজিক হলো মিউজিক ইজ আলটিমেট এটা। হ্যাঁ, তো এই ডেটাকে আমরা সেলিব্রেট করি 21 জুন, ওয়ার্ল্ড মিউজিক ডে হিসেবে আমরা সেলিব্রেট করি। এটা যখন জানলাম, অনেক পরে তো জেনেছি, যাই হোক প্রথম থেকে একদম এটা বলবো না বাচ্চা বয়স থেকে জানি ওয়ার্ল্ড মিউজিক ডে 21শে জুন, তো অনেক পরে জেনেছি, যখন বুঝেছি যে এই জিনিসটার মাহাত্ম্য কতটা। তো তখন মানে, এবং যখন আমার লাইফে অদিতি আসে, তো তখন বলি ও মাই গড, এর কী কোইন্সিডেন্ট, মানে 21শে জুন দিনটা আমরা একসাথে এইভাবে সেলিব্রেট করি যে ওয়ার্ল্ড মিউজিক ডে আর ওর জন্মদিন একসাথে সেলিব্রেট হয়। এবং ওই 15 জুন 17 জুন পুরোটা এসে 21শে জুন একটা বেশ মানে অনেক অত্যাচার হয় ওর উপরে। তো যাই হোক, এটা একটা ব্যাপার। আর দেখো, যেটা বলছিলাম যে মোস্ট ইম্পর্টেন্টলি যে আমাদের সবার লাইফে মা বাবা ছাড়া তো কিছু হওয়া সম্ভব না, ঠিক আছে? তো ওইদিকে যাচ্ছি না, ওই চ্যাপ্টারটাতে যাচ্ছি না। হ্যাঁ, তো হ্যাঁ, ওটা বললে ভুল হবে, কারোর সাথে মা বাবার সাথে কারোর কম্পারিজন হবেই না। কিন্তু আমাদের লাইফে, এটা আমার রিয়েলাইজেশন, আমার লাইফের, আমার এক্সপিরিয়েন্স, যে আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে মা বাবার পরে এমন একজন মানুষ থাকে আমাদের প্রত্যেকের লাইফে। সে খুব ক্লোজ ফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, হাজব্যান্ড হোক, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই বলো, বা কাকু মামা, কেউ একজন থাকে যে তোমাকে মা বাবার পরে বা মা বাবার সাথে তাল মিলিয়ে, যে একটা মানুষ সবসময় তোমাকে বলে, কারণ মা বাবা অনেক দিক মানে সামলাতে গিয়ে অনেক সময় মা বাবা তোমাকে অনেক সময় ধ্যান দিতে পারে না। কারণ আমার মায়ের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, মা পুরো বাড়ির পুরো জিনিসটাকে মাকে সামলাতে হতো। তো মা আমার গানকে প্রচণ্ডভাবে সাপোর্ট করতো, প্রচণ্ডভাবে, যে তুই কর, আমি তোর পাশে মেন্টালি। মা আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করেছে, এবং যা যা স্যাক্রিফাইস মা করেছে সেটা তো যাই হোক, মানে কি বলবো, যাই হোক, ওই হ্যাঁ, তো যাই হোক, তো সেটা ওই কানের দুল বিক্রি করে হারমোনিয়াম কিনে দেওয়া থেকে শুরু হোক, বা যাই হোক ব্যাংকের লোন নিয়ে সব, তো মাও, কিন্তু মা তারপরেও মাকে পুরো জিনিসটা সামলাতে হতো, পুরো পরিবার, অতজন মানুষ, সবাইকে। আর পান থেকে চুন খসলে তার অনেক খেসারত দিতে হতো। যাই হোক, তো মা বাবার পরে, আর আমার বাবা, সবাই এটা জানে যে আমি অনেকবারই বলেছি, আমার বাবা আমার ছোটোবেলা থেকে মেন্টালি চ্যালেঞ্জ, আমার বাবা। তো ওয়াইফ এসে, অদিতি এসে আমাদের তিনজনকে সামলেছে। যেটা বলছিলাম যে আমাদের লাইফে এমন একজন মানুষ থেকে যে তোমাকে সবসময় তোমার পিঠে হাত দিয়ে বলে যে তুমি পারবে, বা তুই পারবি, আমি আছি তোর সাথে, তুই কর, আমি আছি। তো মানে আমি অদিতি আসার পর আমার মা, কারণ বাবা তো এসব ব্যাপারে থাকতো না, মা যতটুকু সময় আমাকে দিয়েছে ততদিন অবধি, মানে যেভাবে আমার জন্য স্যাক্রিফাইস করেছে। আর অদিতি আসার পর অদিতি আমার মা বাবা এবং আমাকে যেভাবে সামলেছে, আমার মনে হয়েছে কি যে মানে ও আমার মায়ের রোলটাই প্লে করছে, ঠিক আছে? যে সবসময় বলছে যে তোকে কাজ করতে হবে না, আমি কাজ করবো, তুই গান কর। এই কথাগুলো তো আমার মাই বলতো। তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে কি যে মাই বলছে, মায়ের জায়গায় অদিতি আছে শুধু। তো আমি ওইভাবেই চলেছি। হ্যাঁ, এবং হতে 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 একটা অ্যাচিভমেন্ট হতে 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 আজকে যেটুকুই জায়গা পেয়েছি, মানে অদিতির একটা বিশাল বড় ভূমিকা আছে সেখানে। হ্যাঁ, মানে আমার মা, অদিতি, এই দুটো মানুষ না থাকলে হয়তো আমি মানে অনেক কিছু অ্যাচিভ করতাম লাইফে, বা কিছু হতো, কিন্তু একটা অ্যাচিভমেন্টের যে মাহাত্ম্য কতটা হয়, ভ্যালুয়েশন কতটা হয়, সেটা আমার মা অদিতি না থাকলে আমি এটা বুঝতে পারতাম না। যে আমরা সবাই অ্যাচিভ করি, কিন্তু অ্যাচিভমেন্টের ভ্যালুয়েশন আমরা অনেক কেউ দিতে পারি না, যে এটার ভ্যালুয়েশন কতটা। তুমি যাই অ্যাচিভ করো, কিন্তু ওই অ্যাচিভমেন্টের ভ্যালুটা একমাত্র
আমরাই জানি যে আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। একদম। তো এক একটা করে স্টেপ, এক একটা করে মাইলস্টোন পেরিয়েছে, আমি বুঝতে পেরেছি, আমি ফিল করেছি, রিয়েলাইজ করেছি না, এটার পেছনে অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক কিছু আছে, অনেক হার্ডওয়ার্ক আছে। তো এটাই। এবং তুমি যেটা বলে জি বাংলা সারেগামাপার রেজাল্ট, আমি একদম বদারই ছিলাম না ওইসব ব্যাপারে। আমি চেয়েছিলাম, আমি কোথায় জিতে গেছিলাম, যে আমি একটা ছেলে 2005 থেকে অডিশন দিচ্ছে, 2018-তে এসে সে জি বাংলা সারেগামাপা চান্স পায় 13 বছর পর। ওখানেই জিতে গেছি। প্রথম রাউন্ডে মেরে রাশকে কামার গিয়েছিলাম। তো যেভাবে আশীর্বাদ ভালোবাসা পেয়েছি মানুষের, আমি ওখানে জিতে গেছি। এবং তারপরে আমি চেয়েছিলাম যে আমি ওই যেটা বললাম, ইচ অ্যান্ড এভরি মুমেন্ট আমি চেরিশ করতে পারি লাইফের, যে আমি এখান থেকে যেন বেরিয়ে না যাই। এই উৎসবটা চলছে, এটার আমি একদম একটা মানে কোর পার্ট হতে চাই। তো সেটা সেদিন জিতে গেছি, যেদিন আমি গ্র্যান্ড ফিনালের মঞ্চে দাঁড়িয়েছিলাম, যিশুদা পাশে দাঁড়িয়ে, এবং আমরা হাসাহাসি করছিলাম, আমরাই বলছিলাম অঙ্কিতাই চ্যাম্পিয়ন, আমরাই বলছিলাম, আমি গৌরব, আমরা দাঁড়িয়েছিলাম, আমরাই বলছিলাম, হাসাহাসি করছিলাম। টেলিভিশনে এবারে দর্শকও তাই বলছিল। হ্যাঁ, তো আমরা বদারই ছিলাম না ওইসব রেজাল্ট নিয়ে। আমরা বলতাম আমি জিতে গেছি ভাই, আমি গ্র্যান্ড ফিনালে, আমি গৌরবকে বলছি, গৌরব আমাকে বলছি ভাই আমরা ফিনালের দাঁড়িয়ে আছি, ব্যাস এটাই, আর কি চাই। তো আমরা ফার্স্ট দিন থেকে লাস্ট দিনটা আমরা মানে উইটনেস করেছি, যেটা সারা লাইফ চলে যাবে। তো ওটা টাফ ছিল না, ওই উত্তরটা অনেক টাফ ছিল, মাই গড। তারপরে তো একটা মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে। আর একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, যেটা মানে আমি একটা জিনিস বললাম না, যে একটা সময়ের পর থেকে তোমার লাইফের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হতে থাকে, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়। তো একটা সময় পর থেকে একটা সময় অবধি আমি জানতাম যে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে হবে না। কিন্তু একটা সময় পরে সে রিয়েলাইজ করলাম, আমার মানে সেটা খুব রিসেন্ট রিয়েলাইজেশন। আমি এটা ফিল করতাম, কিন্তু আমি অ্যাকচুয়াল মানে আমি অনেকবার বলতাম বাই হার্ট কাজ করছি, আমি বাই হার্ট কাজ করছি। কিন্তু অ্যাকচুয়াল টার্মসটা শিখলাম কিছুদিন আগে, যখন এই তোর প্রেমের বৃষ্টিতে গানটার গিটার ডাব চলছিল 7 নোট স্টুডিওতে, এবং দ্য লেজেন্ডারি গিটারিস্ট আমাদের এখানকার, আমাদের গর্ব উনি আর কি, রাজা চৌধুরী দাদা গিটার বাজাচ্ছিল প্রচুর। এ তুমি কেমন তুমি, বোঝে না সে বোঝে না। তো আমি কোন গান বলবো, যে রাজা চৌধুরী দাদা যে লেজেন্ডারি গিটারিস্ট, এ তুমি কেমন তুমি, বোঝে না সে বোঝে না, এই সমস্ত গান ওনারই বাজানো। তো সেই মানুষটা আমার কম্পোজিশন, আমার গান উনি বাজাচ্ছেন, গিটার ডিজাইন চলছিল সে সময়। তো উনি বললেন, আমি বললাম যে দাদা, মানে আমি ভাবছিলাম যে ওই মানুষটা এত বড় একটা মানুষ, আমি বা আমাদের এই জেনারেশন, তো উনি আমাদের ইন্সপিরেশন। আমরা তো এক জায়গায় নিজেকে রাখি না, যে উনি মিউজিশিয়ান আমরা মিউজিশিয়ান, মানে কি আমার গান বাজাতে এসছো মানে এরকম যা বলবো এরকম একটা ব্যাপার। কিন্তু উনি গানটাকে যেভাবে ভালোবাসলেন, যখন শুনবে সবাই বুঝতে পারবে, উনি গানটাকে যেভাবে ভালোবাসলেন, আগলে ধরলেন গানটাকে, কাজটাকে, এটা শেখার ছিল। এবং উনি এসে বললেন বাইরে এসে, যে আমরা হার্ড ওয়ার্ক করি প্রচণ্ড সবাই, যেটা খুব জরুরি হয়তো, কিন্তু হার্ড ওয়ার্ক করলে হবে না, হার্ড ওয়ার্ক করতে হবে। তো আমি বললাম ও মাই গড, মানে এইটাই তো ভাবতাম, যে আমি তো বাই হার্ট কাজ করতে চাই, কাজ করছিও, হ্যাঁ। তো কঠোর মানে পরিশ্রম, মানে শুধু হার্ড ওয়ার্ক করে যাচ্ছি, হার্ড ওয়ার্ক করলে হবে না, সেই কাজটার মধ্যে জান দিতে হবে। তো দ্যাটস কল্ড হার্ড ওয়ার্ক, ইটস নট হার্ড ওয়ার্ক। তো আমি না, মাই গড, আমি না শুনলাম যে আর এটা মানে পুরো সামনের যে ভিউটা ছিল না, পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ সত্যিই তো, আমি কাজ করছি, প্রচণ্ড পরিশ্রম করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ এই কাজটার মধ্যে আমার জান নেই। আমি তো জান দিইনি কাজটাকে ভালোবাসিনি, কাজটা আমি ফর্মালিটির জন্য করছি, যে আমার কাজ করতে হবে বলে করছি। আজকে আমি ইন্টারভিউতে এসেছি, ঠিক আছে, হয়তো এত কথা আমি নাও বললেও পারতাম, তাই না? তো এগুলো কথা কেন বেরোচ্ছে, যে মানে কি বলবো, মানে ইমোশনাল ব্যাপার এগুলো, এবং মানুষের লাইফের রিয়েলাইজেশন, আমি জোর করে হয়। এবার আমি আমার লাইফের রিয়েলাইজেশন শেয়ার করছি, যদি এই রিয়েলাইজেশন দিয়ে, যে আজকের পর থেকে হয়তো আমার মতো, আমি যেমন ইন্সপায়ার হয়েছিলাম সেদিন ওই মানুষটার থেকে, রাজাদের কাছ থেকে, সেরকম হয়তো আরো 5টা মানুষ যারা আমার জুনিয়র বা আমার সমবয়সী বা আমার সিনিয়র ফলো করে বা যাই হোক, বা এখানকার যত ভিউয়ার্স আছে, হয়তো 5 জন মানুষ হলো ইন্সপায়ার হবে, যে আচ্ছা হ্যাঁ, ইটস নট হার্ড ওয়ার্ক, ইটস নট হার্ড ওয়ার্ক, ইটস কল্ড হার্ড ওয়ার্ক। তো এটাই হলো, তো জান না ঢাললে তো মানে তুই ফিডব্যাক এরকম পাবে না, এটা একদম।
আমিও বোধহয় আজকে অনেক কিছু শিখছি, মানে হয় না সাধারণত ইন্টারভিউ নিলে হয় কি হয়, মানে আমরা অনেক কিছু জানতে পারি, শুধু আজকে জানছি না, আমি জানার সঙ্গে আজকে অনেক কিছু শিখছিও। তো থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধদা, আজকে এত সুন্দর একটা আমি ইন্টারভিউ আমি সুযোগ পেলাম, আমি থ্যাংকস টু ইউ। তো প্রচুর ইমোশনাল হয়ে গেছে স্নিগ্ধজিতে, এবং আমরা তো অনেক কিছু শিখছি। তবে পরিবেশটাকে আমার মনে হয় একটু হালকা করা উচিত, তো হালকা করার জন্য সেই দায়িত্বটা অবশ্যই স্নিগ্ধদাকেই দেবো। তো একটা গান শোনাও না। একদম তো অ্যাকচুয়ালি ইমোশনাল কি বলতো, এগুলো মানে হয়ে যায়, কথার পরিপ্রেক্ষিতে কথা আসে, ঠিক, এবং ঠিক। যখন তুমি রিয়েলাইজেশন শেয়ার করে কারোর সাথে, তখন তুমি ইমোশনাল না হলে হবে না, ওই জায়গাটাতে না ঠিক রোবট হওয়া যায় না। তো ওখানে যাই হোক, হ্যাঁ, ওটা একদমই তাই। বাই ফ্লো বেরিয়ে আসে, আমি ওটাই শেয়ার করছি সবার সাথে। খুব মনে পড়ছে ওই দিনটার কথা আজকে। ও আচ্ছা, আজকে কলকাতায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি দিয়েছিলাম ক্যাপশনে যে ওয়েদার ফোরকাস্ট, পুরো এলাকা জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইউনিভার্স শুনেছে তো একদম। বৃষ্টি পড়েছে, তো একটা গান মাথায় আসছে, সেই গানটা আমার খুব পছন্দের গান, মানে দ্য লেজেন্ডারি কিশোর কুমারজির গাওয়া গানটা, আর গানটা ছোটোবেলা থেকে শুনছি। এই গানটা তোমাদের জন্য। রিমঝিম গিরে সাवन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। এই বোধহয় বৃষ্টি নামলো বলে, আর সামনে তো বৃষ্টির গানই আসছে, তো বৃষ্টি অবশ্যই নামবে। স্নিগ্ধ, তো আমার মনে হয় তুমি এইটুকু সময় অনেক কিছু এক্সপ্লোর করে নিয়েছো। আমরা তোমার রিয়েলিটি শো এর টাইটেলটাকে শুনেছি, ওয়েব সিরিজের গানে পেয়েছি তোমার জি5-এর পাশবালিশে, সেটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? পাশবালিশ, যে পাশবালিশের যে মিউজিক কম্পোজার এবং ডিরেক্টর, এই মানুষ দুটো আমার লাইফের আরও দুটো ইন্সপিরেশন। আচ্ছা, মানে আমি পৈলান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে স্কলারশিপ পেয়েছিলাম ফ্রি মিউজিক শেখার জন্য, আচ্ছা, অডিশন দিয়েছিলাম। তো সেখানে আমার অর্কদীপ না, অর্ক স্যারের সাথে আমার পরিচয় হয়। তো আমার পকেটে তখন 1 পয়সাও ছিল না, আমার পুনেতে ট্রাভেল করতে হতো, ইন্ডিয়ান আইডলের অডিশন ছিল। তো আমি যাবো, আমার কাছে কোনো টাকা ছিল না। তো অর্ক স্যার আমাকে 1000 টাকা, একটা নোট, তখন 1000 টাকা নোট ছিল, অনেকটা 1000 টাকার নোট দিয়ে বলেছিল যে এইটা তুই তোর কাছে রাখ, আচ্ছা, এটা তোর কাজে লাগবে। তা আমি ভাবছিলাম যে মাই গড, 1000 টাকা তখন আমার কাছে মনে করো একটা মানে প্রচুর অ্যামাউন্ট। একদম একদম একদম, তো আমি যে, তো সেই মানুষটার সাথে এইভাবে আলাপ, ঠিক ঠিক, ও আমার ব্যাপারটাকে ফিল করেছিল, মানে অর্ক স্যার। অর্ক স্যারের হাত ধরে যার সাথে আলাপ হয়, মৃন্ময় স্যার। মৃন্ময় স্যার মানে কি বলবো, মানে ওই মানুষটা আমাকে প্রচুরভাবে গাইড করেছে মিউজিক্যালি। কাউকে নিজের স্টুডিওতে আমার গান রেকর্ড করে কাউকে পাঠানো, যে এর গানটা শোনো, আমাকে গাইড করা যে এইভাবে গা, এইভাবে ওনার বাড়ি থেকে খাওয়া দাওয়া করা। তো মৃন্ময় স্যার হলো এই পাশবালিশের কম্পোজার, আর অর্ক স্যার হলো ডিরেক্টর। তো পাশবালিশের ফোন আসে আমার কাছে, তো আমি মানে এরকম ছিলাম, আমার এক্সপ্রেশন যে হ্যাঁ 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 চলো লেটস ডু দিস, এটা কোনো ব্যাপার, তো কোনো ব্যাপার না, আমি কিন্তু ভাবিনি কি হাবি যাবি হ্যান ত্যান। দেন আমি যাই স্যারের স্টুডিওতে, মৃন্ময় স্যারের স্টুডিওতে, ওখানে গিয়ে গান রেকর্ডিং শুরু হয়। তখন জানি, দেখি যে রঙ্গিলা গানটা মানে রিক্রিয়েট হচ্ছে ওই ওয়েব সিরিজটায়। তো বাহ, খুব সুন্দর। আর মানে কি বলবো, দ্য লেজেন্ডারি এইচ.ডি. বর্মনের ওখানটা কালজয়ী কম্পোজিশন, যেটা সবার মানে আমাদের বাঙালির সবার মানে সমস্ত বাঙালির এই জায়গাটাতে আছে, একদম হৃদয় যাকে বলে। তো আমি বললাম যে এর অনেক বড় দায়িত্ব, তো আমাকে ওরা চুজ করেছে, তো আমি আমার বেস্ট চেষ্টা করেছি, এবং প্রচুর মানুষ শুনেওছে অবশ্যই। তো যাই হোক, মানে আই ওয়াজ নট স্যাটিসফাইড, কারণ যাই হোক কোর টিমের তরফে হয়তো কোনো রকম কোনো একটা মিস্টেক বা কিছু একটা হয়েছে, কারণ মানে যাই হোক গানটার প্রপার অডিওটা হয়তো রিলিজ হয়নি, যে সেটা মানে প্রপার অডিওটা হয়তো রিলিজ হয়নি, মানে যেটা প্রপার মিক্স মাস্টার আর কি, সেটা রিলিজ হয়নি, মানে বেসিকটা রিলিজ হয়ে গেছে, এটা একটা মিস্টেক। যাই হোক, তো ওই গানটাও সিরিয়াসলি একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল।
কিছু কিছু এরকম হয় না, যেরকম বললে তুমি, কোনো কোনো একটা ব্যথা তো থেকেই যায় যে হ্যাঁ, কাজটা হলো না বা ইস, কিছু, এরকম একটা ব্যাপার, আরে এই, কেন হ্যাঁ, হলো না। তো এরকম তো ব্যাপার। আজকে স্নিগ্ধজিৎ দা, তোমাকে যখন আমরা এতদিন সঙ্গীতের সেরা মঞ্চে দেখেছি, আজকে তুমি অডিশনেও নিতে যাচ্ছ, তো সেই এক্সপিরিয়েন্সটা কিরকম ভাবে শেয়ার করো, কিরকম ভাইব পাও তুমি? অডিশন নিতে গিয়ে মানে মানে যাদের যাদের অডিশন নিয়েছি হ্যাঁ, একমাত্র তারাই বলতে পারবে, আমি আমি পুরো ওই এনভায়রনমেন্টটাকে ফিল করেছি যে একটা ছেলে বা মেয়ে যখন অডিশন দিতে আসে তার ব্যাপারটা সে ছাড়া কেউ আর জানে যে না। অডিশনটা দিয়েছে হুম। সে ছাড়া কেউ ফিল কেউ করতে পারবে না। জানে তো না। আমি ফিল করতে মানে আই ওয়াজ লিটারালি ফিলিং যে ওর ওর সব রকম সুযোগ সুবিধা পাওয়ার দরকার। ঠিক। ওর গাইতে অসুবিধা হচ্ছে কিনা, ফ্যান বন্ধ করতে হবে কিনা, ওকে মাইক হাতে ধরে গাওয়ানো বা কেউ গিটার বাজিয়ে গাইছে, আমি আমার বেস্ট চেষ্টা করেছি একটা ছেলে বা মেয়েকে অডিশন যেন ও প্রপারভাবে দিতে পারে। কারণ আমরা এরকম অনেক সিচুয়েশন ফেস করেছি, অডিশন মার্কে গিয়ে যখন কেউ দাঁড়ায় না, আমরা ঘরে বাড়িতে অনেক বড় বড় ডায়লগ মারি যে এই জায়গাটা সুর মিস্টেক, আরে ভাই, ওই মার্কে দাঁড়িয়ে গান গাওয়াটা মানে টু মাচ টাফ। দম লাগবে। যখন অ্যাকশন বলে না, বুকের ভেতরটা কেঁপে যায়, এখনও কেঁপে যায়। এখনও যখন স্টেজ শুরু করি না, স্টেজ বলছি, অডিশন বলছি না, না, স্টেজ stage। প্রোগ্রাম যখন শুরু করি তখনও বুক কেঁপে যায় যে ফার্স্ট শ্যুটটা লাগবে তো, ঠিক। ঠিক আছে। তো ঘর থেকে আমরা অনেক কেউ বলে ফেলে আরে এই যারা একটু ভালো করে গাইতে পারতি, শ্যুটটা মিস হয়ে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু যারা গায় ওই মার্কে দাঁড়িয়ে তারাই জানে একমাত্র যে কতটা স্ট্রাগল হয় সেই সময়। আর অত দিগ্গজ মিউজিশিয়ান, জাজেস, অত লাইট, ক্যামেরা, তুমি কোনোদিন ফেস করেছো ওরকম করে যে তুমি একদম গিয়ে একদম ইয়ে। তো অডিশন প্রসেসটা ওরকম যে একটা ওর লাইফের একটা স্টেপ। ঠিক। তো ওই জন্য সব রকম। তো আমি একজনকে 3-4 বার করে গাইয়েছি। প্রথমবার গিয়েছে, আচ্ছা ঠিকঠাক হচ্ছে না, ওর সাথে কথা বলেছি, ফ্রি করেছি ওকে। সেকেন্ডবার গাইয়েছি, 4বার গাইছি, 4বার মানে এর বেলায় গিয়ে ওই ছেলে বা মেয়েটা যেটা গিয়েছে সেটা গেয়ে ও নিজেও মানে অবাক হয়েছে যে আরে, তো ওরা ফিল করেছে যে আমি দেখ, আমি না শুনে বের করে দিতে পারতাম থ্যাংক ইউ বলে, ওটা খুব সোজা। একদমই তাই। কিন্তু ভুলগুলো ধরিয়েছি, যেগুলো ভুল আমার কানে, যেগুলো ভুল ওরা আর ভবিষ্যতে হয়তো কোনোদিন করবে না, কিন্তু বা সবাই হয়তো সিলেক্ট হয়নি, কিন্তু পরবর্তী অডিশন বা যেখানে ওরা অডিশন দিক সেগুলো মাথায় রাখবে ডেফিনেটলি। ওরা অনেকটা প্রিপেয়ার হয়ে গেছে, একদম এগুলো ব্যাপার। তো আমি তোকে ফিল করার চেষ্টা করি। স্নিগ্ধজিৎ তাহলে খুব ভালো স্যার হতে পারো, যেটুকু আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো তুমি কি গান শেখানোর কোনো আপকামিং না, পরিকল্পনা ওটা করছো? ওটা ওটা অনেক বড় রেসপন্সিবিলিটি। কিন্তু হ্যাঁ, আমি কারণ এরকম অনেক মেসেজ আসে যে তুমি শেখানো কেন বা ইয়ে করো না কেন। স্বাভাবিক। দেখো, শেখানো আর নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। তুমি কাউকে শেখাচ্ছ, মানে ওই তো বললাম না যে ওইটার মধ্যে জান দিতে হবে। তো আমি ওখানে যদি ওখানে কোনো একটা মানে অডিশন নিতে যাচ্ছি, আমি ওরকম একটা ব্যাপার, মানে একটা টিউটার, মানে আমি একটা জাজ, এরকম টাইপের ব্যাপার, ওই অ্যাটিটিউড নিয়ে যেতাম, আমি অডিশন নিতে পারতাম না, ওটা কারেক্ট অডিশন হতো না। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি ওদের সাথে যে এরকম হয়, এভাবে হয়, এভাবে করতে হবে, এভাবে করতে হবে না। তারপর আমার কি দরকার ছিল একজনের গান 4বার করে শোনার? দরকার ছিল না, টাইম নষ্ট হয়েছে, আমাকে তার জন্য কথাও শুনতে হয়েছে যে তাড়াতাড়ি কর। ও যেগুলো ভুল করেছে আমি সেগুলো গেয়ে দেখিয়েছি, ও নিজের ভুল বুঝতে পেরেছে, 4বার করে গাইয়েছি, ফ্রি করে গাইয়েছি, ও ভালো গেয়েছে, ওর একটা এক্সপিরিয়েন্স তো হয়েছে। আচ্ছা যাই হোক, তো এই মানে কি বলবো, মানে আমি যদি শুধু শেখানোর ইয়ে নিয়ে যাই, মোটো নিয়ে যাই, তাহলে তো হবে না। তো তোমাকে জান ঢালতে হবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, শেখাতে চাই না। তো আমার কাছে প্রচুর মেসেজ, হ্যাঁ প্রচুর, নিজেই তো শিখছি এখনো, তো কাকে কি শেখাবো, প্রচুর মেসেজ আসে, প্রচুর কেউ জিজ্ঞেস করে যারা জুনিয়র, সময় সিনিয়র, যে তুমি কোথাও শেখাও, এই করো, ইনস্টিটিউট খোলো, ওই খোলো। তো ওটা একটা অনেক বড় দায়িত্ব, ঠিক আছে। কিন্তু আমি তো ওটা না করেও তো কারোর দায়িত্ব নিতে পারি। হ্যাঁ অবশ্যই, ওরা আমাকে ইনস্টিটিউট করে তো দায়িত্ব নিতে আমার কোনো মানে নেই, আমাকে আমি তাও কোনো দায়িত্ব, হ্যাঁ আমি আমার এক্সপিরিয়েন্স, তোর কি অ্যাডভাইস লাগে বল, বলো, হ্যাঁ আমি শেয়ার করছি, আমি যেটা ফেস করেছি যে আচ্ছা এইভাবে তো হতেই পারে। মানে স্নিগ্ধদা অ্যাভেলেবেল আছে সব সময়, যখন তোমার দরকার পাবে স্নিগ্ধদাকে পাবে। তো স্নিগ্ধদা, একদম ইন্টারভিউ শুরুতে বেশ গুণী কিছু মানুষের তুমি নাম নিয়েছো, তার মধ্যে অবশ্যই অরিজিৎ সিং এর নাম নিয়েছিলে তুমি। আর আমরা পেয়েছি বিয়ে বিভ্রাটে তোমার একটা অসাধারণ গান, নেই ক্ষতি নেই, সত্যি কোনো ক্ষতি নেই, এরকম একটা গান যদি বারবার লুপে চলতে থাকে, সেই গানটাকে নিয়ে কি বলবে তুমি? আমি বম্বেতে ছিলাম। আচ্ছা, আমি এখন বম্বেতে শিফট করে গেছি, বম্বেতে ছিলাম। তো রণজয়দা বিয়ে বিভ্রাটের যে কম্পোজার,
রণজয় ভট্টাচার্য। রণজয়দের আমি অনেক বড়, মানে কি বলবো, যাই হোক, মানে ওই মানুষটা, ওর 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 মিউজিক একটা অন্য ধরনের আর কি। তো আমাকে খুব ইন্সপায়ার করে। তো রণজয়দার কল আসে, এরকম একটা গান আছে, তোকে গাইতে হবে, তুই গাইবি। আর দুটো ক্যারেক্টার, পরমব্রত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, পরমব্রত আবির দা, একটা ক্যারেক্টার তোকে গাইতে হবে, আর ভাই কাউকে বলিস না, আর একটা ক্যারেক্টার অরিজিৎ সিং গাইছে। আমি বললাম যে কি, আমি না মানে আমি রান্নাঘরে ছিলাম, কি যেন বেশ খাওয়া দাওয়ার এরকম একটা, তা আমি না বলি দাদা আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, তো ফোন কেটে দিয়ে আমি না লাফাচ্ছি, কি করবো বুঝতে পারছি না, ফোন ব্যাক, হ্যাঁ ফোন ব্যাক করছি। আরে অরিজিৎ সিং এই মানুষটা, দেখো বাড়িয়ে বলার কিছু নেই, বাড়িয়ে বলতেও চাই না, এই মানুষটা প্রচুর মানে আমাদের সমস্ত জেনারেশনের মানুষকে ইন্সপায়ার করেছে, ঠিক আছে। একজন ছেলে এইভাবে একটা মফস্বল থেকে উঠে এসে, ঠিক আছে, মানে এরকম একটা কি বলবো জায়গা, তুমি বলবো একটা মানে এরকম একটা জায়গা সবাইকে দেখাতে পারে, মানে যে নিজের, ওই তো বললাম যে হার্ড ওয়ার্ক থাকলে এবং ডেডিকেশন থাকলে যে মানুষ কি করতে পারে, একটা জলজন্ত উদাহরণ ওই মানুষটা, সমস্ত জেনারেশন মানুষকে ইন্সপায়ার করেছে আমাদের মতো। আমি প্রতিটা স্টেজে এই কথাটা বলি, আমাদের একটা ট্রিবিউট হয় দাদার জন্য, একদম সে জিয়াগঞ্জের প্রথম নতুন পিকচার দিয়ে একটা শরীর টাইপের চলে, আর আমরা একটা ট্রিবিউট দিই। তো প্রতি স্টেজেই বলি যে এই মানুষটা আমাদের জেনারেশনকে, আমাদের জেনারেশনের সমস্ত ছেলেমেয়েদেরকে, বা যারা আসছে, যারা নতুন, যারা আমাদের থেকেও নতুন, সবাইকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, যে তুমি কোন জায়গা থেকে আসছো, তুমি কোথায় থাকো সেটা ম্যাটার করে না, তুমি কোন জায়গা থেকে বিলং করো সেটা ম্যাটার করে না, তুমি তোমার লাইফে হার্ড ওয়ার্ক করছো কিনা সেটা ম্যাটার করে। ওই মানুষটা করেছে এবং মানুষটি ইন্সপায়ার করেছে। ওই মানুষটার সাথে গান গাওয়ার সুযোগ শুনলে কে না খুশি হবে। আমি মানে আমি লাফিয়েছিলাম, যে কেউ হলো সেও লাফাতো, একদমই তাই। তো যে দাদাকে ফোন করেছিল, দাদা কি প্রসেসিং, তুই আয় কলকাতায়, তো এখানেই রেকর্ড করব। তো আমি গেলাম বাড়িতে, গান রেকর্ড করলাম। মাই গড, তখন রণজয়দার ভয়েসেই গানটা ছিল, ওইটাই অদ্ভুত রকম লাগছিল শুনতে, মানে কম্পোজিশনটা এতটা টাচি, এতটা মানে ওই একটা লুপে চলার মতো। দেখো আমি গেয়েছি বলে ব্যাপার না, যে কেউ গাইলেই ওই গানটা ভালো লাগতো, এরকম এমন গান আমি সুযোগ পেয়েছি, ওটা আমি ফরচুনেট। দেন যখন অরিজিৎ সিং দাদার ভয়েসটা যখন শুনলাম, আমি র ভয়েসটা শুনেছি একদম, উইদাউট এনি মিক্স মাস্টার, মানে কোনো কিছু না, জাস্ট রটা, মানে জাস্ট আমাকে রণজয়দা পাঠিয়েছে যে শোন, তো আমার ভার্সনটা চলছে, দেন অরিজিৎদা ঢুকছে, মন যমুনায় কেন যাও, ওটা মানে কোনো কিছু মেশানো নেই, কোনো মিক্স মাস্টার কিছু হয়নি। আমি বললাম যে ও গড, আমি বললাম যে কী হলো, মানে আমি ওই গানটা এখনও যখন শুনি, ওটা একটা না অদ্ভুত একটা ইয়ের মতো লাগে, মানে একটা হ্যালুসিনেশনের মতো লাগে আর কি, যে আর ওই গানটা শুনে আমার কী ফিল হয় জানো তো, যে একটা নতুন ছেলে যে আস্তে আস্তে মানে চেষ্টা করছে বা গ্রো করছে, ওই ছেলেটা এরকম চলছে, হ্যাঁ ধরো এই যে পথ চলা, এই যে রাস্তা দিয়ে একটা ছোট ছেলে হাঁটছে, ঠিক সামনে গিয়ে ছেলেটা না মানে ওই ধরো মানে কি বলবো, অনেক অবস্টিকেল আসে রাস্তায়, পথ চলায় অনেক অবস্টিকেল আসে, বাধা বিপত্তি আসে। পুরো গানটাতে মানে যখন অরিজিৎদা ঢুকলো, আমার মনে হলো কি যে এরকম রিয়েলাইজেশন হয়েছিল যে একটা ওই আমি হাঁটছিলাম রাস্তা দিয়ে, আমি হোঁচটকে পড়তে যাচ্ছিলাম, তখন আমাকে ওই মানুষটা আমাকে এমন করে ধরে বললো যে আমি আছি, চিন্তা নাই, এরকম একটা ব্যাপার। মনে হলো আমাকে রাস্তাটা পার করে দিল, এরকম মানে এক্সপ্রেশন ছিল আমার। ও মাই গড, মানে ওহো, এইটা যে ম্যাজিকটা তুমি শুনেছো সেটা তো আমরা শুনিনি ডেফিনেটলি, বাট এই গানটাই তোমার কণ্ঠে একটু হোক না দু লাইন। ভাসছে চোখের কুল, ঠিক না মনের ভুল, ভাঙছে কি যেন চুপিসারে, পারলে করে দিস দুঃখকে ভ্যানিস, সব ব্যথা কি একাই সারে, শোন জীবন আজ ডাকে, যেমন খুশি সাজাস তাকে, শোন জীবন আজ ডাকে,
আছি ডুবে এ দূর বিপাকে, নেই ক্ষতি নেই ছুলে ফের, নেই ক্ষতি নেই কাছে আসলে ছুটে পারছি না। থ্যাংক ইউ এরপর ঢুকে মন যমুনায় কেন যাও ফিরে। মানে Rest কতটা is history. ইমোশনাল হলে এই ব্যাপারটা হতে পারে সেটা মানে জানি না, আমিও হয়তো বলে বোঝাতে পারবো না, কারণ এই মানুষটাই জানে সেই মুহূর্তটা ঠিক দূর কতটা এগুলো এইগুলা গান গাওয়া যায় নাকি যাতে আমাদের সবার শুনে আনন্দ দিয়ে, ওগুলো হয়ে গেছে ওগুলো গান, ওই জন্য ওই গানটা স্টেজেও গাইতে পারি না, ওই জন্য গাওয়া যায় না, ওটা একটা হয়ে গেছে আর কি। তার জন্য আমরা শুনে নেবো একবারে, হ্যাঁ ঠিক প্লিজ আছে? প্লিজ শুনে নিও, প্লিজ শুনে নিও। একদম শুনে নেবো। কিন্তু তারপরেও বাঘাযতীনে আমরা পেয়েছি তোমাকে দেবদার সেই টাইটেল ও সং। আর দেবদা একটা অনেক বড় ইন্সপিরেশন। আমি দেবদাকে স্টেজেও বলেছিলাম যে কিছু মানুষ আমাকে ইন্সপায়ার করে, তার মধ্যে তুমি একটা অনেক বড় পার্ট। আর তোমার হয়ে আমি তার আগে প্রজাপতি টাইটেল ট্র্যাক গাওয়ার সুযোগ পেয়েছিলাম, রতিজিৎ ভট্টাচার্য দাদা একদম, সুর হ্যাঁ, ছিল, হ্যাঁ। আমরা একসাথে গেছিলাম। ওই মানুষটার জন্য টাইটেল ট্র্যাক গাওয়া ওয়াজ মানে একটা আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। মানে যে মানুষটা বাংলা সিনেমার ভোল বদলেছে বলতে পারো তুমি একদম, যে আমরা শুনলাম জিৎ দেবদার, গাঙ্গুলি হ্যাঁ, মিউজিক আসলো, একদম, হ্যাঁ একদম। দেব ওরকম একটা অপেক্ষা রাফ করে অ্যান্ড টাফ, থাকতো সেই মানুষটা। এক্স্যাক্টলি ওর সঙ্গীত বাংলা রাফ অ্যান্ড টাফ, আর দেবদার ওই লুক, হ্যাঁ এরকম ব্যাপার। তারপর দেবদা ওই দেবদা আর এই দেবদার মধ্যে যে এই যে এটা একটা আমূল পরিবর্তন, চেঞ্জ, মাই গড এই মানুষটা কি করে এটা পারলো? একদম এত ধরনের সিনেমা, এতভাবে এত মানুষকে ইন্সপায়ার করা, একটা বাঙালি, একদম সবচেয়ে বড় বাঙালি, হ্যাঁ। সেই মানুষটা প্যান ইন্ডিয়া মুভি করছে, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু সব জায়গাতে রিলিজ করছে বাঘাযতীন। আচ্ছা আমি ওইটার টাইটেল ট্র্যাক গাওয়ার সুযোগ পেয়েছি, তো আমি বাঘাযতীনের ফুল টিম এর কাছে চিরকৃতজ্ঞ, দেবদার কাছে চিরকৃতজ্ঞ। আর আরেকজনের নাম না বললেন আমার মানে মোস্ট ফেভারিট, নীলায়ন চ্যাটার্জি, নীলদার কম্পোজিশন ছিল ওটা। আর এটা আমার বলতে কোনো ইয়ে নেই, মানে হি ওয়াজ অ্যান, মানে কী বলবো, হি ওয়াজ আ ভেরি গ্রেট হিউম্যান বিং। নীলদার মতো মানুষ খুব কম আছে, ওরকম মিউজিক্যাল মানুষ খুব কম আছে, দারুণ। আর নীলদার কম্পোজিশন গাইবো মানে যাই হোক, এটা একটা অ্যাচিভমেন্ট ছিল। তো এটা ট্রুলি স্পিকিং আমি সবাইকে বলতে চাই এটা, যে আমি প্রথমবার গাইতে পারিনি গানটা, আচ্ছা প্রথমবার গেয়েছিলাম, ওটা একটা কেমন জানি পাতা দেওয়ার যোগ্য হয়নি। নিজে নীলদাকে আবার ফোন করে বললেন দাদা আমি গাইতে পারিনি গানটা ওই দিন, আমি আরেকবার গাইতে চাই। আচ্ছা তো নীলদা বলে যে গো অ্যাহেড গাও, আরেকবার স্টুডিও নিয়ে আবার ওই গানটা গাই। ওয়াও, তো এখন যেটা শোনে সেটা পরের বার সেকেন্ড টেক রেকর্ডিং। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকম তো হতেই থাকে। কিন্তু এই পর্দার পেছনে গল্প শোনার জন্যই তো স্নিগ্ধজিৎ দাকে আজকে আনা। হ্যাঁ তবে, মানে হ্যাঁ, স্বীকার না করলেও পারতাম, কিন্তু কেউ জানো না এটা, কিন্তু আমি বলি সব জায়গায় গিয়ে এটা আমার আজকে গানটা আমরা মাথার উপর জানতে দিয়ে গেছিল, অত একটা পাওয়ার। বাঘাযতীনের মতো একটা ক্যারেক্টারকে তুমি রিপ্রেজেন্ট করো, যেই তোমার অত বড় voice সাহস, তুমি এর কোনো দিয়েছো, ব্যাপার আর কি। না একদমই নয়, একদমই নয়। তো স্নিগ্ধদা এখন তো প্রচুর স্টেজ শো করতে হয়, একটা তোমার আলাদা লুক থাকে কিন্তু স্টেজ শো এর, তো এই লুকটাকে কিভাবে ক্রিয়েট করেছিল, হঠাৎ মাথায় এলো কেন এরকম একটা হবে? অ্যাকচুয়ালি ওই আর কি হয় না যে প্রথমে অনেক বড় বড় মানে চুল, হ্যাঁ। এখনো বড় বড় চুল আছে, হ্যাঁ চুল ফুল দেখি একদম করে একটা ব্যাপার করে পারফর্ম করতাম। তো একটা সময় পর থেকে মানে মনে হলো আমার অ্যাকচুয়ালি ওই মানে মা যখন থেকে গেল তখন থেকে আমি ওই মানে ব্যান্ডানা অনেক দিন থেকেই পড়ি, হ্যাঁ, বা মাথায় মানে অ্যাকচুয়ালি চুল বড় তো। আচ্ছা এবার মেন ব্যাপারটা হলো যে ব্যান্ডানা পরলে দোষ, পাগড়ি পরলে দোষ, সবাই শুধু ওই মানুষটার সাথে কম্পেয়ার করতে শুরু করে দেয়, আচ্ছা। যে তুমি অরিজিৎ সিংকে কপি করছো। না না না, 2016 থেকে আমি ব্যান্ডানা পড়ি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অরিজিৎ সিং দাদা তখন থেকে ব্যান্ডানা পরে না। হারেম প্যান্ট 2016 থেকে পড়ি, তখন থেকে অরিজিৎদা পরে না। আচ্ছা দেন মানে কি বলবো কোনো, আচ্ছা এখন এত সুন্দর সুন্দর পুরোনো গানগুলোকে যে অরিজিৎদা রিক্রিয়েট করেছে, অদ্ভুত রকম আমাদের সবাইকে ইন্সপায়ার করেছে ওই মানুষ, ওই মানে ওই গানগুলো, যে এইভাবে গানগুলো আসতে পারে। কিন্তু পুরোনো গান তো আমরা ছোটবেলা থেকে গাইছি, ওটা শুনে তো আর গাইছি না যে এই দিনকার পর থেকে আমরা সবাই ওই গানটা হাই ওরে মার জোর হে হাইয়া রে, এই গানটা আমরা এখন থেকে গাইছি না, আমরা তো অনেক দিন আগে থেকে গাইছি। আচ্ছা তো এটা খুব একটা ডিফিকাল্ট জায়গা এখন, যে সবাই ওই মানুষের সাথে কম্পেয়ার করছে। আচ্ছা এটা পাওয়া আমার কাছে, তুমি তোমরা কার সাথে আমাকে কম্পেয়ার করছো? অরিজিৎ সিংয়ের সাথে কম্পেয়ার করছো? আচ্ছা মাথার মধ্যে পাগড়ি বাঁধি কেন? কারণ আমার চুল বড়, আমার চুল কোমর অবধি, কিছু কিছু মেয়ের থেকেও আমার চুল বড়, ঠিক আছে? তো আমি যখন স্টেজে পারফর্ম করি, আমি দাঁড়িয়ে পারফর্ম করি না, আর স্টেজের মধ্যে ওই হেভি লাইট থাকে, ওরকম গ্যাদারিং থাকে, প্রচণ্ড ঘেমে যায়। আচ্ছা মাথা ঘামলে কি হয়, এক তো চুলে এফেক্ট পড়ে, সেটা বাদ দিলাম, কিন্তু মানে তোমার যে বডি হিট টেম্পারেচার ম্যাচ করে না, ঠিক আছে? আমাকে মাথায় মধ্যে পাগড়ি বাঁধলে কি হয়,
যে ওই যে মাথার মধ্যে যে ঘামটা হয় ওটা আমার পাখিটা সোক করে নেয়। তো আমি মানে আমার গলা ঠিক রাখা বা আমার শরীর ঠিক রাখা ওটা তো আমাকে দেখতে হবে না। তো পাগড়ি যে আমি কোনো স্টাইলের জন্য বাঁধছি সেটা না, বা কাউকে কপি করে পাচ্ছি সেটা না, পাগড়ি আমি আমার চুলের জন্য বাঁধছি, এবং সেটা দেখতে অনেক সময় অনেকটা ওরকম লেগে যাচ্ছে। আচ্ছা ওই কারণ আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো পারফর্ম করি স্টেজে, এবং চেষ্টা করি সব ধরনের গান গেয়ে সবাইকে এন্টারটেন করার। তো কোনো সময় ওরকম করে সবাই বলে না, আমার অদ্ভুত রকম লাগে যে আরে ভাই পাগড়ি তাহলে পড়তে পারবো না, স্কুটি নিয়ে ঘুরতে পারবো না, সেটাই হারেম প্যান্ট পড়তে পারবো না, ব্যান্ডনা পড়তে পারবো না। তাহলে কথাটা হয় কেন যে আজকালকার দিনে এই ট্রেন্ডটা চলছে, এই ট্রেন্ড চলছে মানে তো সবাই সেটাই ফলো করছে। এটা তো আমার স্টাইল, এটা আমি এইভাবে থাকি। তো আমি খুব সিম্পল লাইফ লিড করি, আমি স্টেজে পারফরমেন্স নিয়েই থাকি, আমার লুক হাবিজাবি হ্যান ত্যান। তুমি আমাকে দেখবে অনেক শো ফলো করলে যে আমি একই প্যান্ট পরে, একটা প্যান্ট পরে আমি মোটামুটি 100 থেকে 120টা শো করেছি এক সিজনে। আমাকে লোকে এরকম বলেছে তোর কি আর কোনো প্যান্ট নেই, জামা নেই, এরকম একটা ব্যাপার। ওরকম থাকে না। আমি যখন স্টেজে থাকি বা আমার মতো অনেক আর্টিস্টই যারা স্টেজে থাকে, তখন একটাই মোটো থাকে যে আমি সামনের অডিয়েন্সকে কী করে এন্টারটেন করবো। গান আমি আমার বেস্টটা দিয়ে আসতে চাই, কারণ যারা আমাকে নিয়ে যাচ্ছে তার জন্য এটা মনে হয় যে অপাত্রে দান করলাম, আমি যেন তার প্রপার ফিডব্যাক দিতে পারি, ব্যাস এটাই। তো অদ্ভুত স্টাইল মানে কি বলবো, আমি একটু ভালো লাগে ব্যান্ডানা পড়তে, আমার এইভাবে থাকতে ভালো লাগে, আমি এইভাবে থাকি ব্যাস একদম। আর এত কিছু এক্সপ্রেশন আমার মনে হয় না সব সময় করার উচিত আছে। আপাতত স্নিগ্ধদাকে না ছাড়তে হবে, স্নিগ্ধদার একদম সামনে একটা বড় রিলিজ আছে, তার জন্য খুব তাড়াহুড়ো। কিন্তু জাস্ট দুটো প্রশ্ন করেই ছেড়ে দেবো, সেটা হচ্ছে প্রচুর আমরা কথা বললাম জানি শুরু থেকে শেষ পর্যন্ত, এখনো তো শেষ অবধি যে যাই না, এখনো শুরুতেই রয়েছি, মিডিলেও গেছি বলে মনে হয় না। তো স্নিগ্ধদা যখন এই ফেমটা পাওনি, এই রকম ভাবে তুমি ডাউন টু আর্থ কেন, সেটার উত্তরটা তুমি দেবে। এই রকম ভাবে কি করে তুমি থাকো, মানে সেই রকম হয় না একটা ব্যাপার চলে আসে মানুষের জন্য, সেটা কিন্তু নেই। তুমি বেশি না ভাবলেই, তুমি জায়গাটাকে নিয়ে না ভাবলেই খুব ইজি। হ্যাঁ, তুমি যদি বেশি ভাবো ওটাকে নিয়ে যে আমি আচ্ছা আমার এই গানটা এরকম, আচ্ছা আমার আচ্ছা এরকম, তোমার মাথায় যদি সারাদিন এইসব এই একটা করে পয়েন্ট ঘুরতে থাকে, তুমি যদি পয়েন্ট করে নাও, আচ্ছা তাহলে তুমি যদি নিউট্রাল থাকো না সবার সাথে। দেখো আমি তোমাকে এটাও বলি, একটা সময় পর তোমার সামনের পুরো জিনিস, মানে আমি বলছি এই সামনে এতগুলো জিনিস এলিমেন্ট আছে বা মানুষ আছে, হ্যাঁ রিক্সা আছে, রিক্সাওয়ালা আছে, হ্যাঁ অনেক বড়লোক কেউ আছে, হিন্দু আছে, মুসলিম আছে, সবাই একটা সময়ের পর গিয়ে না তোমার লাইফের রিয়েলাইজেশন এমন হবে, তোমার সিচুয়েশান এমন কিছু শেখাবে, এমন কিছু বোঝাবে, তোমার সব কিছু সেম মনে হবে, তুমি কোনো পার্থক্য করতে পারবে না যে ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিস্টান, হ্যাঁ ওটা রিক্সাওয়ালা, ওটা বড়লোক, আসবে না তোমার মাথায় ওটা। তোমার রিয়েলাইজেশন এরকম হবে যেন সবাই সেম, ইচ অ্যান্ড এভরি মুভমেন্টের কাছে চিরকৃতজ্ঞ। আর কি বলো তো, তুমি নিউট্রাল হয়ে যাও, হ্যাঁ তোমার এত কিছু ভাবারই দরকার নেই, তোমার লাইফের অ্যাচিভমেন্ট নিয়ে ভাবার দরকার নেই, হচ্ছে এক্স্যাক্টলি তুমি কাজ করো, তাহলে তুমি অনেক বেশি কাজ করতে পারবে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে, অনেক বেশি মানুষের আশীর্বাদ ভালোবাসা পেতে পারবে। কারণ তুমি যদি বেশি জিনিস নিয়ে ভাবো না, তোমার মাথার মতন অবস্টিকেল চলে আসবে এবং তোমার মধ্যে লিমিটেশন চলে আসবে। আর তুমি লাইফে কোনো গোল সেট করো না, এটা আমার গোল, ওটা আমার গোল, এই গোলটা আমাকে অ্যাচিভ করতে হবে, না 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 না, তুমি নিজেকে কোনো জায়গাতেই রেখো না, ছেড়ে দাও। মানে আমি নিজেকে ওইখানে দেখতে চাই আর 5 বছর পর, এটা রেখো না। একটা সময় অবধি এটাও থাকে, আমি আজ থেকে 5 বছর পর, তোমাকে এই কোশ্চেনটা অনেক কেউ করেছে বা আমাকেও করেছে যে আজ থেকে 10 বছর পর তুমি নিজেকে কোন জায়গায় রাখো, তখন আমি অন্য উত্তর দিয়েছিলাম, কিন্তু যে 10 বছর পর আমি এরকম একটা জায়গায় নিজেকে দেখি যেন আমি আমার গান সবাইকে পৌঁছে দিতে পারি। কিন্তু এখন আমার লাইফের সেই রিয়েলাইজেশন নেই, আমার রিয়েলাইজেশন চেঞ্জ পুরো। আমি আর এখন নিজেকে কোনো জায়গায় রাখি না, আমি নিউট্রাল হয়ে গেছি। যে আর আমার কাছে ওই বললাম যে আমার কাছে এখন সবটাই সেম মনে হয়, মানে ওর মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে। আর সবচেয়ে বড় আমি মিউজিশিয়ান, আমার কাছে কোনো জিনিসের পার্থক্য, আমি আর্টিস্ট। আমার মা বা আমার গুরুজনেরা আমাকে সবসময় মানে শিখিয়েছে এটা, এবং আমি শিখেছি সবার থেকে, অনেক জুনিয়রের থেকেও শিখেছি যে ভাই তুমি যদি একদম প্রপার আর্টিস্ট যদি হতে যাও, তোমাকে প্রপার ভালো মানুষ হতে হবে, খুব দরকার। ঠিক আছে, ভালো মানুষের কোনো ডেফিনেশন নেই যে এইভাবে ভালো ওইভাবে, তোমাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ মানে কি, তোমাকে হাম্বল হতে হবে, তোমাকে অ্যাজ এ হিউম্যান বিং অনেক 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 মানে তোমাকে বেটার হতে হবে, এটা হলো মেন ব্যাপার। আর তার প্রথম মানে সিমটমস হলো যে তুমি নিউট্রাল হয়ে যাও,
এটা হলো মেন ব্যাপার। তুমি রেখোই না কিছু কোনো জায়গায় নিজেকে, একদম। ব্যাস, আর কিছু না, এটাই ম্যাটার করে, কিছু ম্যাটার করে না। আজকের ইন্টারভিউটা আমার মনে হয় অনেক শিক্ষামূলক একটা ইন্টারভিউ হলো। আমি তো অনেক কিছু শিখেছি, আই শিওর যারা এই মুহূর্তে যারা যে দেখছো আমি কিছু শেখাই, আমি কিছু শেখাইনি, কিন্তু আমরা শিখানি না। আমি জাস্ট শেয়ার করলাম ওই যে আমার ওই যে তুমি রিয়েলাইজেশন। যেরকম বললে না, মানে কোনো পাঁচজন মানুষ, ইনস্টিটিউশনের দরকার নেই, মানে আলাদা করে শেখাবে না, ওই পথ চলতে শেখাবে, আজকেও শিখিয়ে দিলে, ইন্টারভিউর মাধ্যমে শিখিয়ে দিলে। আমিও শিখেছি, এরকম আরও শিখবো, এরকম আমার মতো হয়তো অনেক কেউ শিখবে। একদম। আর শুরুতেই তুমি কথা দিলে লাস্ট শেষ করবে, র্যাপ আপ করবে অ্যালকোহলিয়া গানটা দিয়ে, তাহলে সেটা দিয়ে আজকে র্যাপ আপ হোক। ও তো যা কিছুই হোক, এই গানটা সারা জীবন খুব স্পেশাল থাকবে, কারণ এটা আমার মানে বলিউড ডেবিউ অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার, তাও ঋত্বিক রোশনের জন্য। এটা অনেক বড় পাওয়া। আমি আমাদের রেডিও নিউ টাউনের সমস্ত ভিউয়ার্সের কাছে অনেকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, মানে ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ। আর একটা দারুণ সেশন হলো, অনেক কথা শেয়ার করলাম, অনেকটা হালকা হলাম। হ্যাঁ, তো তার আগে বলে দিই যে অনেকগুলো নতুন গান সামনে আসছে, বিভিন্ন মিউজিক লেভেল থেকে হোক বা তোর প্রেমের বৃষ্টিতে মোস্ট ইম্পর্টেন্টলি 22 তারিখে আসছে, 22শে জুন, নক করতে নকিং। তোমরা অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা দিও, আর এইভাবেই আশীর্বাদ করো। অ্যালকোহলিয়া গানটা তোমাদের জন্য, এই গানটাতে শেষ, একদম র‍্যাপ আপ করতে শো শেষ হবে। चाल सुबह से है बेहाल, सुबह से है उबाल, सुबह से एकला हूँ मैं, जोश में लड़खड़ाए होश हुए, खाना बादोश कहा है काबू में, खाना पीने का वादा फिर भी हो गई थोड़ी ज्यादा, तेरी आंखें हैं नशे की गोलियां, आज मौसम अल्कोहलिया हो लिया। থ্যাংক ইউ। খুব ভালো থেকো স্নিগ্ধদা, আবারও আশা করি তোমায় পেয়ে যাবো কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন। লাস্ট গান তোমার রিলিজ করছে, সেটা নিয়ে জাস্ট লিসেনারদেরকে বলে দাও কোথায় কিভাবে শুনতে পাবে গানটা, আর কবে আসছে গানটা। তোর প্রেমের বৃষ্টিতে এই গানটার নাম। গানটা 3টে ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, মানে গানটা 3টে ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। প্রথমটা বাংলা, তোর প্রেমের বৃষ্টিতে, দেন হিন্দি এবং ভোজপুরি আসবে, আমার ইউটিউব চ্যানেল থেকেই আসবে, এবং সমস্ত যে মেজর স্ট্রিমিং প্ল্যাটফর্ম, অডিও প্ল্যাটফর্ম, সেখানে গানটা শুনতে পাবে তোমরা, লাইক স্পটিফাই, গানা, জিও সাবন, এরকম টাইপ যতগুলো অডিও প্ল্যাটফর্ম আছে, গানটা সব জায়গাতে অ্যাভেলেবেল হবে। আর 22শে জুন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটার মানে যে ভিডিও সেইটা রিলিজ হবে। তো আমরা খুব আশাবাদী এই গানটা নিয়ে, যে এই গানটা সবার খুব ভালো লাগবে, এবং অনেক যত্ন করে গানটা বানানো হয়েছে, পুরো যত্ন করে কাজটা করা হয়েছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধদা।